বিশাখা, দিতি, আর্তিকা, চন্দ্রিমা তারা চারজন ভালো বন্ধু। স্বামী সংসার নিয়ে তারা বেশ ভালোই দিন কাটাচ্ছিল। তার মধ্যে হঠাৎ তাদের মাথায় অদ্ভুত খেলার ভূত চেপে বসে। শুরু হয় বর যাচাইয়ের নোংরা খেলা। তারা একে অন্যের বরকে সিডিউস করতে শুরু করে এবং এরপর ঘটতে থাকে একের পর এক রহস্যজনক মৃত্যু। এ খেলায় কি কাল হলো তাদের? এই মৃত্যুর পেছনে আসল রহস্য কি? কে বা করছে এতগুলো খুন? সেসব আমরা জানতে পারবো আজকের গল্প গভীর জলের মাছ। তাহলে দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা চার বান্ধবীকে দেখতে পাই। তারা একটা ক্যাফেতে বসে গল্প করছিল। তাদের মধ্যে একজনের নাম চন্দ্রিমা। সে বলে খেলার নিয়মটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। তখন কি সেই খেলা আমরা পরেই জানতে পারবো। সেখানে আরেকজনের নাম বিশাখা। সে বলে প্রথমেই আমরা খেলার মতো শুরু করেছিলাম, তারপর এটা আদৌ খেলা ছিল না মন মেলার খেলা, নাকি মন ভাঙার খেলা। আমরা চেষ্টা করছিলাম সবকিছু মিথ্যা, কিন্তু খেলতে খেলতে সবকিছু হাতের বাইরে চলে গেল। আমরা বুঝতেই পারলাম না। তখন সেখানে বিশাখার মেয়ে একটা কল রিসিভ করে আর মাকে বলে, পুলিশ তোমাকে খুঁজছে কেন মা? পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। বলো মা। এখানে অনেকগুলো প্রশ্ন নিয়ে গল্পের শুরুটা হয়, যার উত্তর আমরা গল্পের মধ্যেই পেয়ে যাব। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা এখন একটি ক্যাফে দেখতে পাই, যেখানে প্রতিদিনের মতো চার বান্ধবী আসে। তারা বিভিন্ন রকম গল্প করতে থাকে। সারা মাস সংসার সামলানোর পর একটা দিন নিজেদের ছুটি হিসেবে রেখেছে, যেখানে তারা বসে নানা রকম গল্পগুজব করে আর অন্যের সমালোচনা করে। এতে তারা বেশ মজা পায়। এরকমই একটা দিন আজ, রবিবার। যথারীতি তারা আসে। তাদের মধ্যে চন্দ্রিমা একটু দেরি করেই আসে। আর তিনজন চন্দ্রিমাকে দেখে বলে, কি হলো, তোর মুখটা এরকম শুকিয়ে আছে কেন? মনে হচ্ছে কিছু একটা খারাপ হয়েছে। এখানে আমরা ফ্ল্যাশব্যাক দেখি। সে বলে, আজ চতুর্থ রবিবার। সারা মাসের মধ্যে আমরা রবিবার দেখা করি, সব গল্প বলি। কে কার সাথে সম্পর্কে জড়িয়েছে, কার হাজবেন্ড কাকে চিট করেছে, কার বিয়েটা বিচ্ছেদের পথে। তারপর আমরা তার বন্ধুদের দেখি। তারা বেশ হাসছিল। চন্দ্রিমা বলছিল আজ একজনের সংসার ভেঙেছে, তাই তারা আজেবাজে কমেন্টও করছিল। কিন্তু চন্দ্রিমার কথা মতো এসব তার জীবনেও ঘটবে সে তার জীবনেও ভাবেনি। আজ চন্দ্রিমা এসে তার বান্ধবীদের সামনে অনেক কান্নাকাটি করে আর বলে তার হাজবেন্ড দীপ্তের অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে। আর দীপ্ত চন্দ্রিমা প্রেগনেন্ট জানার পরও তার কাছ থেকে ডিভোর্স চাইছে। প্রথম প্রথম তিন বান্ধবী তাকে সহানুভূতি দেখায়, তবে পরে দেখা যায় তারা একে একে বদলাতে থাকে। এতদিনের অভ্যাস। সেখানে প্রথমে দিতি বলে, তুই তো আসলে নিজের হাজবেন্ডকে সামলাতে পারিস না। সারাদিন তার টাকা নষ্ট করে গেছিস। তোর হাজবেন্ড তোকে ছেড়ে যাবে না তো কাকে যাবে? এখন নেখার মতো কান্নাকাটি করে লাভ নেই। তারপর বিশাখা বলে, আমার হাজবেন্ডকে দেখ, তার কখনোই সাহস হবে না আমাকে ছেড়ে অন্য কারো কথা ভাবতে। হাজবেন্ডদের এরকম একটু কন্ট্রোল করে রাখতে হয়। এরপর আরেকটিকা বলে, তুই খেতে খেতে মোটা হাতির মতন হয়ে গেছিস। আমাদের দেখ, আমরা কত ফিট থাকি। আমাদের হাজবেন্ড কখনো অন্যদিকে ফিরেও তাকাবে না। আর এটাই কথা। চন্দ্রিমা তার বন্ধুদের রূপ বদলে যেতে দেখে খুবই কষ্ট পায় আর রেগেও যায়। তোদের ভিতর তোদের হাজবেন্ড নিয়ে অনেক অহংকার, তাই না? এমন একদিন আসবে যখন তোদের অহংকার শেষ হয়ে যাবে। আর সেদিন বুঝতে পারবি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সাথে কোনো জিমে যাওয়ার সম্পর্ক নেই। পার্লারে গিয়ে সুন্দরী হওয়ারও কোনো লাভ নেই। সুযোগ পেলে সবাই চরিত্রহীন। আমি দীপ্তকে ফ্রিডম দিয়েছিলাম, আর দীপ্ত সেই ফ্রিডমের মিসইউজ করেছে। কিন্তু তোরা তোদের হাজবেন্ডদের আসলে বেঁধে রেখেছিস, না হয় কখন তোদের ছেড়ে চলে যেত। আসল কথা হচ্ছে চরিত্র। যদি চরিত্র খারাপ হয় তাহলে হাজার সৌন্দর্য দিয়েও কাউকে বেঁধে রাখা যায় না।
এসব শুনে তারা তিনজন অনেক রেগে যায়। তাদেরকে তার কথাগুলো খুব বেশি আঘাত করে। তিথি বলে, তোর সংসার ভেঙেছে বলে আরেকজনের হাজবেন্ডের নিয়ে যা ইচ্ছে তাই বলছে। কতটা চিনিস তুই সুমিতকে? সে ট্রেডিশনাল মেনে চলা একটা ছেলে, মধ্যবিত্ত ঘরের ছেলে। তার কাছে সংসার মানে জীবন। সারাদিন কাজ করার পর ঘরে এসে ছেলেকে পড়ায়, আর এসব ডিভোর্স অ্যাফেয়ার এ কথা শুনলে সে রাগ করে। সুমিত কখনো এরকম করবে না। আর্থিকা বলে, আমার হাজবেন্ড অনির্বাণ একই রকম। সে আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না। আমার জন্য পাগল বললেও কম হবে। এরপর চন্দ্রিমা বলে, ঠিক আছে, তাই আমাদের মধ্যে একটা খেলা হয়ে যাক। কতটা স্বাধীনতা দিলে তারা আর হাসবেন্ড থাকে না, সে পরীক্ষাটা করে যাক। একবার তার বান্ধবীদের বলে, তোরা একে অন্যের হাজবেন্ডদেরকে চিবিউস করা শুরু করবি। এরা শুনে তারা তিনজন প্রথমে রাজি হয় না, পরে দাদির ইগো তাদের রাজি করায়। ব্যাপারটা এমন, তারা চন্দ্রিমাকে বোঝাতে চায় যে তারা এতটাই সুন্দরী যে যে কেউ তাদের প্রেমে পড়বে, কিন্তু তাদের হাজবেন্ড অনেক লয়াল তাদের জন্য। এরপর আমরা একটা দৃশ্য দেখি যেখানে তারা তিনজন খুব ভয়ে আছে, কারণ পুলিশ তাদের তিনজনকে খুঁজছে। একটা খুন হয়েছে, কিভাবে বা কে খুন হয়েছে সেটা আমরা পরেই জানতে পারবো। যাই হোক, এরপর আমরা দেখি চন্দ্রিমা তাদেরকে খেলার নিয়ম বলছে। খেলায় বিশাখা দিতির হাজবেন্ড সুমিতকে সিবিউজ করবে, দিতি আর্তিকার হাজবেন্ড অনির্বাণকে, আর আর্তিকা বিশাখার হাজবেন্ড ধ্রুবকে সিবিউজ করবে। এ খেলার মধ্যে কেউ কাউকে সত্যি সত্যি ভালোবাসতে পারবে না। বন্ধুদের সংসার ভাঙা তাদের উদ্দেশ্য নয়। সবকিছু করতে হবে 1 মাসের মধ্যে। এ খেলার রেফারি হচ্ছে চন্দ্রিমা। সবকিছুর আপডেট রবিবার নেওয়া হবে। তারপর তারা তিনজন রাজি হয়। এর মধ্যে আমরা একটি খুনের দৃশ্য দেখতে পাই, যা নিয়ে বেশ টানা হেঁচড়া চলছে। আর সেই খুনটা হয়েছে চন্দ্রিমার। পুলিশ একে একে সব বান্ধবীদের কাছে যায় আর জিজ্ঞাসা করে তাদের বান্ধবী চন্দ্রিমা নিজেকে শেষ করে দিয়েছে, তাকেও তাকে খুন করেছে। আর তারা নানান কাহিনী বানাতে থাকে। তারপর ফ্ল্যাশব্যাকে দেখি চন্দ্রিমা তাদের কল করে জিজ্ঞেস করে তাদের হাজবেন্ড কাল রাতে কি দেরি করে এসেছে কিনা। তখন দেখা যায় হ্যাঁ সত্যি কাল রাতে তাদের হাজবেন্ড দেরি করেই ফিরে। তখন চন্দ্রিমা বলে, দেখলে তো খেলা শুরু হয়ে গেছে, কিন্তু তুই শুধু পিছনে পড়ে আছিস। একথা চন্দ্রিমা তিনজনকে কল করে জানায়, কারণ সে আসলে খেলার জন্য উস্কে দিতে চেয়েছে। আসলে তারা রাতের বেলায় তিনজনের হাজবেন্ডকে একটা রেস্টুরেন্টে ডাকে, নিজের কষ্টের কথাগুলো শেয়ার করে, যেন তারা তার হাজবেন্ডকে বোঝায় যে চন্দ্রিমাকে ডিভোর্স না দেয়। সে এমন করে একটা চাল চেলে দেয় যেন তাদের মধ্যে একটা জেদ তৈরি হয়। এরা তিনজন বলে, আমি কেন পিছিয়ে পড়ব যখন অন্যজন খেলা শুরু করে দেয়। আর্থিকা বিশাখার হাজবেন্ড ধ্রুবকে কল করে একটা দরকারি ব্যাপারে সে ধ্রুবর সাথে দেখা করতে চায়। এটা যেন সে বিশাখাকে না জানায়, খুব পার্সোনাল। ধ্রুব রাজি হয়ে দেখা করতে। ওইদিকে বিশাখা ফোন করে সুমিতকে আর বলে তার একটা পার্সোনাল কাজে সে তার সাথে দেখা করতে চায়। সুমিত বলে, আচ্ছা ঠিক আছে, নিশ্চয়। আর দিতিকেও জানায়। বিশাখা বলে, না, দিতিকে জানানো যাবে না, এটা আপনাকেই বলতে চাই। এরকম করে তিনজন তিনজনের হাজবেন্ডকে দেখে নেয় আর খুব সুন্দর করে সাজুগুজু করে আসে। এরপর তারা অপেক্ষা করে একটা সুযোগের জন্য, যাতে তাদের ফাঁদে এসে ধরা দেয়। ওইদিকে দৃশ্য আসে বর্তমানে, চন্দ্রিমার মৃত্যুর কাহিনীতে। সেখানে সকাল সকাল পুলিশ কল করে আর বলে তারা যে ইনফরমেশন দিয়েছিল যে তার হাজবেন্ড অন্য মেয়ের সাথে অ্যাফেয়ার চলছিল, এসব তো অনেক আগেই শেষ হয়েছে। তা তো আপনাদের হাজবেন্ডই মিটিয়ে দিয়েছিল। চন্দ্রিমা ক্ষমাও করে দিয়েছিল। তারপরেও সে কেন মরতে যাবে? তাই এই নিয়ে তারা তিনজন একে অপরকে কল করে আর পুলিশ এই নিয়ে জেরা করছে। তার যে রিলেশন ছিল তা তাদের হাজবেন্ডই ঠিক করে দিয়েছিল। তাহলে কে তাকে খুন করলো? আর্তিকা বলে, তুই কি নিশ্চয়? বিশাখা বলে,
তোরা থাম তো, মোবাইলের কথা বলার জিনিস না। আমাদের আগে জানতে হবে চন্দ্রিমা বিল্ডিং এর ছাদে কেন উঠেছিল। ও যাই হোক, এরপর বিশাখা সুমিতকে এসে ধ্রুবের নামে মিথ্যা কথা বলে যে আজও ধ্রুব তার উপর টর্চার করে। এখন তো ধ্রুব তার সীমারেখা পার করে ফেলেছে। আমি এসব আর সহ্য করতে পারছি না। সুমিত এসব কথা শুনে তো বেশ অবাক হয়। সে বিশ্বাসও করতে পারছে না ধ্রুব কখনো এসব কাজ করছে। সুমিত বলে, তুমি তো এসব কথা তোমার বান্ধবীদের জানাওনি। বিশাখা বলে, কি বলছো? দিদিদের জানাবো? সে তো তাদের কাছে হিরো, কারণ তার টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই, দেখতেও হ্যান্ডসাম, বড় বড় ইভেন্টে তাদের টিকিট কেটে পাঠায়। তাই তাদের কাছে দুবের ব্যাপারে বললেও কোনো লাভ নেই। সুমিত বলে, দিদির কাছেও সে হিরো। বিশাখা বলে, হ্যাঁ, কেন আপনি জানেন না? সুমিত বলে, না, কারণ আমি তো তার কাছে একজন হেরে যাওয়া মানুষ মাত্র। এরকম করে দিতি আর আরেকটিকাও নিজেদের হাজবেন্ডের ব্যাপারে বদনাম করে ভালো হতে চায়। আর সাথে সাথে তারা তাদের বান্ধবীদের নামেও বদনাম করে, যেমনটা বিশাখা করেছে। দিতি বলে, আরেকটিকা তাদের বেডরুমের সবকিছু তাদেরকে বলে বেড়ায় আর বলে হাজবেন্ডদের এভাবে কন্ট্রোল করতে না পারলে তারা হাত থেকে বেরিয়ে পড়বে। আমি তাই চাই বিষয়টা আমাকে শিখিয়ে দিন, কারণ আপনি তো এই ব্যাপারটা এনজয় করেন। অনির্বাণ বলে, আরিত্রিকা এসব বলে মজা নেয়, সে কি করে এমন করতে পারে? দিতি বলে, সরি অনির্বাণ দা, আমি আসলে বুঝতে পারিনি, কারণ আপনার আর আমার সমস্যা এক, তাই বলতে বাধ্য হলাম। অনির্বাণ বলে, আমিও তোমাকে কোনো হেল্প করতে পারবো না, কারণ আমিও একই সমস্যায় আছি। আমি এখন আর সহ্য করতে পারি না। এতদিন সহ্য করেছি কারণ আমি তাকে ভালোবাসি। সেই আর্থিকাই এসব নিয়ে মজা নেয়। দিতি সুযোগ নিয়ে বলে, তাহলে আমাদের একটা বিষয় মিল আছে। এখন দুঃখ শেয়ারের একজন মানুষ পেলাম। এ বলে সে অনির্বাণকে টাচ করে। তারপর সে মনে মনে বলে, তারই তো দেওয়া রুল ভেঙে ফেলেছে। আশা করি অন্যরা তাদের রুল ভাঙবে না। আমি যে রুল ভেঙে ফেলেছি এটা কাউকেই বলা যাবে না। অন্যদিকে আরিত্রিকা তার হাজবেন্ডের নামে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, বেচারা নির্দোষ থাকা সত্ত্বেও। এরপর সে খারাপ বানায় বিশাখাকে। সে বলে, বিশাখা আপনাকে সবসময় কন্ট্রোল করে, হিসাবের কাজে আপনাকে সবসময় ব্যস্ত রাখে, যাতে আপনি অন্যদিকে মন দিতে না পারেন। সে বিশ্বাসই করে না আপনাকে, সে আপনাকে কন্ট্রোল করে রাখতে চায়। আমাদের কষ্ট এক ধ্রুবদা, আর এখন ধ্রুব বেশ কষ্ট পায়। ধ্রুব বলে, আমি হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকি, কারণ বিশাখাকে ভালো রাখবো বলে। আমি তাকে ভালোবাসি, তাই এসব বোঝা নিজের উপর নিয়েছি। আর সেই আরিত্রিকা আমাকে কন্ট্রোল করতে চায়। তুমি আমার চোখ খুলে দিয়েছ। যখন উঠতে যাবে তখন আরিত্রিকা তার গ্লাস ফেলে দেয়। তখন ধ্রুব আরিত্রিকার হাত ধরে ওইখান থেকে নিয়ে আসে, যদি তার পায়ে ওই কাজ ঢুকে যায় ওই জন্য। অন্যদিকে একই কাজ করে বিশাখা, আর তাকেও সুমিত তার হাত ক্লিন করে দেয়। এতে তারা তিনজন তাদের বউদের নিয়ে ভাবে, তারা কি সত্যি তাদের বউদের চিনতে পারেনি? তারা আর তাদের স্ত্রীদের সাথে স্বাভাবিক হতে পারে না, আর ঘুমিয়ে পড়ে। যখন সবাই ঘুমিয়ে যায় তখন তাদের স্বামীরা এসব নিয়ে চিন্তা করতে থাকে। অন্যদিকে তারা আজ আবার ক্যাফেতে আসে, আর সেখানে একজন ওয়েটার, যার নাম সুরেশ, সে এসে জানতে চায় আপনাদের মধ্যে আরেকজন কোথায়। সে আসবে না, তারা বলে না, কারণ সে মারা গেছে, সে আর কখনো এখানে আসবে না। একথা শুনে সুরেশ খুব উত্তেজিত হয়ে পড়ে আর কান্না করে বলে, এটা হতে পারে না, সে অবশ্যই বেঁচে আছে, সে মরতে পারে না। যখন তারা তিনজন জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন, তখন জানা যায় যখন চন্দ্রিমার মন ভেঙেছিল তখন মানসিকভাবে তাকে সাপোর্ট দিত, আর তাদের মধ্যে ধীরে ধীরে সম্পর্ক হয়। আর সুরেশ এসবকে সত্যিকারের ভালোবাসা বলে মনে করে। তারপর এখানে এরা তিনজন চন্দ্রিমাকে নিয়ে অনেক কটু কথা বলতে থাকে, কিন্তু সুরেশ বলে, আপনারা এইসব বুঝতে পারবেন না, তাই বাদ দিন।
তো তারপর সে তার কাজে চলে যায়। শেষে তারা বলে, শেষে কিনা চন্দ্রিমা একজন সামান্য ওয়েটারের প্রেমে পড়েছে। কেমন বান্ধবী এরা! মৃত বান্ধবী সমালোচনা করতেও ছাড়ে না, চিন্তা করেন। মেয়েটা মারা গেছে তাকে নিয়েও সমালোচনা করছে। তখন আরেকটিকা বলে, নিশ্চিত এছলের মধ্যে কোনো সমস্যা আছে। দিদি বলে, চন্দ্রিমা ধনী এটা জেনে সুরেশ চন্দ্রিমার কাছে সুযোগ নিয়েছে যাতে সে দামি দামি গিফট পায়। চন্দ্রিমা কিছু সময় কাটিয়েছে তার সাথে। যখন দীপ্ত তার ভুল বুঝে চন্দ্রিমার কাছে ক্ষমা চাইল, তখন সে সুরেশকে ছেড়ে দেয়। তাই সুরেশ ছাদ থেকে চন্দ্রিমাকে ফেলে দেয়। বিশাখা বলে, তার মানে তুই বলছিস আজ যে সে কান্না করলো এটা মিথ্যা ছিল? দিতি বলে, হ্যাঁ। কেন? তোকে রেখে চন্দ্রিমাকে চয়েস করেছে তাই। দিতি বলে, কেন? তোর হচ্ছে না? তুই আমাদের সবার থেকে সুন্দরী। তোকে রিজেক্ট করে চন্দ্রিমাকে পটালে তোর হিংসা হওয়া উচিত। বিশাখা তখন বলে, এই তোরা থাম, এখন এসব বলার সময় না। তারা বলে, সুরজের ব্যাপারে পুলিশকে তারা জানাবে কিনা। কে বলতে পারে সুরজই হয়তো চন্দ্রিমাকে ছাদ থেকে ফেলেছে। তারা তাদের রেখে অসুন্দর চন্দ্রিমাকে পঠালো। এই নিয়ে তারা খুব অসন্তোষ। তারা এই রাগের বদলা নিয়েই যাবে। এরপর তারা পুলিশকে কল করে বলে তারা একজনকে সন্দেহ হচ্ছে, তাই আপনি একটু আমাদের কাছে আসেন, আর তার ব্যাপারে আপনাকে বিস্তারিত বলছি। পুলিশ বলে, কেন? এখন আবার আপনাদের কাকে সন্দেহ হচ্ছে? আপনাদের তো কথাবার্তার কোনো ঠিক নেই। আমি আসবো, দেখি আপনারা নতুন কাকে পেয়েছেন। ওইদিকে সুরেশ এসে তাদের উল্টো ব্ল্যাকমেল করে। সুরেশ বলে, আমি জানি আপনাদের খেলা সম্পর্কে, আমাকে চন্দ্রিমা সব বলেছে। সে বলছে আপনারা হেরে গেলে সে পাগল হয়ে যাবে। এখন তো তারা তিনজন বেশ ভয় পেয়ে যায়। দিদি বলে, মানে তুমি আমাদের খেলা সম্পর্কে কতটুকু জানো? সুরেশ বলে, আমি সব জানি। আমি তো বললাম, চন্দ্রিমা আমাকে সব বলে দিয়েছে। আপনারা পুলিশকে কল করেছেন তাই না? পুলিশ আসলে কি বলবেন ভেবে দেখেছেন? পুলিশ আমাকে যা বলবে আমি তাই তাই বলবো। আমিও জানতে চাই চন্দ্রিমা কিভাবে মারা গেল। আমি যতটুকু জেনেছি ও নিজেকে মেরে ফেলার মতো মেয়ে না। এভাবে তারা তিনজনকে বিপদে ফেলে দেয়। কারণ তারা পুলিশকে আসতে বলেছে। পুলিশ সত্যি আসলে তখন তারা সুরজের কথা কি বলবে? এখন সুরেশকে ফাঁসানোর চিন্তা ছাড়তে হবে। এখন তারা কাকে ফাঁসাবে এই নিয়ে তিনজন ভাবতে থাকে। এখন তারা কি করবে? অন্যদিকে আমরা দেখি বিশাখা আসে। সে চন্দ্রিমার বাড়িতে আসে চন্দ্রিমার শ্রদ্ধাঞ্জলি দিতে। আজ তার শ্রদ্ধাঞ্জলি। এখানে এসে এক অদ্ভুত জিনিস দেখা যায়। দেখা যায় যে দীপ্ত বিশাখাকে তার প্রেমিকার মতো আচরণ করছে। আর বিশাখা বলে, দেখো দেয়ালেরও কান আছে, এখানে নয়, চুপ থাকো। কারণ দীপ্ত সেই বয়ফ্রেন্ড হলো বিশাখা। বিশাখা চন্দ্রিমার ছবি সামনে যায়। সে দেখে চন্দ্রিমা তার উপর হাসছে। আর বিশাখা এই হাসির শব্দ সহ্য করতে না পেরে ওইখান থেকে চলে আসে আর নিজের মুখ ধুয়ে নেয় আর খুব অশান্ত হয়ে পড়ে। এরপর তারা আবারও ক্যাফেতে বসে আর ভাবতে থাকে যে পুলিশকে তারা কি বলবে। এই নিয়ে তারা চিন্তা করছে, কারণ সুরেশকে কিছু বলা যাবে না, সে উল্টো তাদেরকে ফাঁসিয়ে দেবে। তখন তাদের একজন বলে, একজন আছে দীপ্ত দাদার গার্লফ্রেন্ড। দীপ্তের সাথে সম্পর্ক ভেঙে যাওয়াতে তার গার্লফ্রেন্ড তাকে মেরে ফেলেছে। তখন বিশাখা বলে, কি বলছিস? যাকে আমরা চিনি না তাকে নিয়ে আমরা কি বলবো? পরে যদি আমরাই ধরা পড়ে যাই। এখন তাই এসব বাদ দেওয়া যাক। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা বিশাখাকে গাড়িতে দেখতে পাই। সে বলে, আমি খুব ভয় পেয়ে গেছি, কারণ কচু করতে যেন সাপ না বেরিয়ে আসে। বিশাখা বলে, আমাদের সম্পর্ক ধামাচাকা দিতে দীপ্ত বিন্দার সাথে প্লট করে। বিন্দার মতো নির্দোষ মেয়েকে কিভাবে ফাঁসায় বলো তো? আমাকে না জানিয়ে ডিভোর্সের কথা কেন বলতে গেছিল চন্দ্রিমাকে? যাই হোক, খেলা শুরুর 2 দিন পর
দেখি যেখানে বিশাখা এসে দীপ্তকে বলে তুমি নাকি চন্দ্রিমাকে বলেছ তার সাথে ডিভোর্স চাও, এটাও বলেছ তুমি তোমার গার্লফ্রেন্ডকে বিয়ে করবে। গার্লফ্রেন্ডকে? আমি তো তোমাকে কিছুই বলিনি। আরে রাগ করছো কেন? আমার আসলে তাকে আর সহ্য হচ্ছে না। বিশাখা তখন বলে দেখো ভালোই ভালোই চন্দ্রিমার সাথে সবটা মিটিয়ে নাও, কারণ আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ধ্রুবকে ছাড়া আমি থাকতে পারবো না, আমি ধ্রুবর সাথেই থাকবো। কত সুন্দর আমাদের সম্পর্কটা, 1 বছর ধরে চলছিল, তাহলে এসব কেন করলে? আমি বলছি চুপচাপ সবকিছু মিটিয়ে নাও, না হলে আমাদের সম্পর্ক থাকবে না। অন্যদিকে আর্থিকা বলে আদিত্য এখন আর আগের মতো নেই, কেমন যেন অদ্ভুত হয়ে গেছে। আর দিতি হয়তো আদিত্যকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এরপর আর্থিকা আর বিশাখা একটা রেস্টুরেন্টে দেখা করে। সেখানে আর্থিকা বলে দিতি অনির্বাণের সাথে কি করছে, সে এখন বদলে যাচ্ছে। সে বিশাখাকে বলে শুন, তুই কিন্তু ওর হাজবেন্ডকে ছাড়িস না। বিশাখা বলে না রে, আমি সুমিতার সাথে অমন করতে পারবো না, সে খুব ভালো মানুষ। আমি করিও তুই ধ্রুবের সাথে করবি না, এর কি বিশ্বাস আছে? আর্থিকা বলে তুই আমাকে বিশ্বাস করিস না? জানি না, সন্দেহ হচ্ছে, কারণ ধ্রুব বদলে যাচ্ছে। কি করছিস তুই তার সাথে? দ্বিতীয় বলে সুমিত বদলে যাচ্ছে, সে আমাকে সহ্যই করতে পারে না, আর আমার মাথায় শুধু অনির্বাণ অনির্বাণ। তারপর দেখা যায় অনির্বাণ ও দিতি আজ আবার দেখা করেছে। সেখানে অনির্বাণ দিতিকে বলে তুমি ঠিক আছো তো, নাকি আবারও সুমিত কিছু করেছে? দিতি বলে সে একই রকমই আছে, এবার আমি আপনার কথা ভেবে সবটা সহ্য করে নিয়েছি। অনির্বাণ বলে দিতি আমি সহ্য করেছি, তুমিও পারবে। অনির্বাণ বলে আমি আর পারছি না দিতি, সবকিছু জানার পর আমি আর তার কাছে ফিরে যেতে পারছি না দিতি। অন্যদিকে আর্তিকা সহ বিশাখাও একই কাজ করে, আর তারা দুজন দুজনের মন নষ্ট করে ফেলে তাদের স্ত্রীর প্রতি। এখন ধ্রুব বিরক্ত বিশাখার প্রতি, আর সুমিত খুব রেগে আছে দিদির প্রতি। তাদের তিনজনেরই চাল কাজে এসে যায়। তারপর তাদের দেখা করার কথা পুলিশের সাথে, তারা সেই মতো দেখা করে পুলিশের সাথে দেখা করতে আসে চন্দ্রিমার বাড়িতে, কিন্তু এখানে এসে তারা তিনজনই চুপ করে থাকে। পুলিশ বলে নিজেরা তো কল করে বড় বড় কথা বললে, তাহলে এখন চুপ কেন? কিছু কি বলবেন? আসলে আমরা যার কথা বলছিলাম তার প্রতি আমাদের নিশ্চিত কোনো প্রমাণ নেই, তাই সন্দেহ করে কারো কথা বলাটা ঠিক না। দীপ্ত বলে কেন ঠিক না? তোমরা আমাকে সন্দেহ করেছিলে কোনো প্রমাণ ছাড়াই, এবার বলতে সমস্যা কোথায়? আপনারা নাম বলেন, বাকি জোগাড় আমি প্রমাণ করব। এরপর তারা বৃন্দার কথা বলে, আর দীপ্তের রিলেশন ভেঙে যাওয়াতে রেগে কিছু একটা করেছে বৃন্দা। তখন সেখানে আসে সুরেশ। সুরেশকে দেখে তাদের তিনজনেরই গলা শুকিয়ে যায়। তখন পুলিশ বলে আপনার স্ত্রীকে ইনি ভালো করেই চিনেন, এই সুরেশ। তখন দীপ্ত বলে কে এই ছেলে? তখন আর্থিকা বলে আমরা চিনি একে। এখন আপনার ওকে চেনাটা ঠিক হবে না, তাকে চিনলে চন্দ্রিমার ছবিটা দেয়ালে লাগাতে ইচ্ছে হবে না। দীপ্ত বলে কি সব বলছো তোমরা? সরাসরি কেন বলছো না? কিছুক্ষণ পর সুরজকে বলে এই ছেলে, কিছু বলছো না কেন? তুমি কে? তখন আর্থিকা বলে এই হলো সুরেশ, আমরা যে রেস্টুরেন্টে যেতাম ও সেখানে কাজ করে, তার সাথে চন্দ্রিমার রিলেশন ছিল। একথা শুনে দীপ্ত বেশ রেগেই যায়, আর তখন সে তাকে অনেক মারধরও করতে থাকে। তারপর সুরজ বলে আপনি অন্যের স্ত্রীর সাথে থাকলে সমস্যা না, নিজের স্ত্রী থাকলে সমস্যা। তখন আর্থিকা বলে দেখো অফিসার, কত বড় মিথ্যাবাদী। আমরা সবাই জানি দীপ্তার গার্লফ্রেন্ড সিঙ্গেল, তাহলে বিবাহিত কি করে হলো? পুলিশ অফিসারও বলে হ্যাঁ তাই তো, আমিও কথা বলেছি তার সাথে। বিশাখা বলে এই ছেলে খুন করেছে চন্দ্রিমাকে শুধুমাত্র টাকার জন্য, যাতে করে তারা সুরজের মুখ বন্ধ রাখতে পারে।
পুলিশকে সুরেশ বলে, স্যার আমি আপনাকে সব সত্যি বলবো, এখানে নয়, আপনি আমাকে থানায় নিয়ে যান। তখন পুলিশ বলে, তুই গাড়িতে গিয়ে বস, আমি আসছি। এরপর পুলিশ তাদেরকে বলে যে রাতে চন্দ্রিমা মারা যায় সেই রাতে আপনারা কোথায় ছিলেন। তারা তিনজনই বলে, বাড়িতে। আপনারা যে বাড়িতে ছিলেন প্রমাণ কি আপনাদের হাজবেন্ড জানে? তখন আরেকটিকা বলে, ও না, তখন সে তো বাড়ি ছিল না। তখন দিতি ও বিশাখাও বলে, তাদের হাজবেন্ডও বাড়ি ছিল না। এসব শুনে পুলিশ একটু শক হয়। তারপর জিজ্ঞাসা করে, অদ্ভুত ব্যাপার, একই রাতে আপনাদের হাজবেন্ড বাড়ি ছিল না, এটা কেমন কথা? আসলে সেই রাতে তারা তিনজনই তিনজনের সাথে দেখা হয়। সেই রাতে 6 জনই ছিল বাড়ির বাইরে। এরপর পুলিশ অফিসার সুরেশকে ডেকে জিজ্ঞেস করে যে সে কি বলতে চাইছে। তখন সুরেশ বলে, চন্দ্রিমা আমাকে একটা খেলার কথা বলেছিলেন। অন্যদিকে তারা তিনজনই বেশ টেনশনে ছিল যে সুরেশ আজ হয়তো সব বলে দিবে। পুলিশ যদি তাদের হাজবেন্ডের একথা বলে দেয় তখন কি হবে তাদের? সাজানো গোছানো সংসারটা নষ্ট হয়ে যাবে, যেটা তারা কখনোই চাইতো না। তো দৃশ্য পরিবর্তন হয়, আমরা দেখতে পাই পুলিশ বলছে তাদের হাজবেন্ডের জিজ্ঞাসাবাদ করতে। তাই অনির্বাণ, ধ্রুব ও সুমিত তিনজনেই খুবই চিন্তিত। ধ্রুব বিশাখাকে বলে, পুলিশ তোমাদের জিজ্ঞাসাবাদ করেছে, তা আমাকে জানাওনি কেন? বিশাখা বলে, কেন বললে কি হতো? অনির্বাণও বলে, তুমি আমাকে কেন বললে না? আরেকটিকা বলে, পুলিশ আমাকে প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি, এতে আপনাকে বলার কি আছে? কেন এমন করছো? তখন অনির্বাণ বলে, আগামীকাল পুলিশ আমাদের জিজ্ঞাসাবাদ করবে, কি জানি কি বললে। সুমিত তাই বলে বলে, কি ব্যাপার কথাবার্তা বলেছ? বিশাখা বলে যে রাতে চন্দ্রিমা মারা যায় সে রাতে তুমি তো বাড়ি ছিলে না। সুমিত তাই বলে। সুমিত বলে, তুমি তো জানো আমি কোথায় ছিলাম। তখন দিতি বলে, আমি কি সত্যি জানতাম? অনির্বাণ বলে, পুলিশ কি করে জানলো আমি কোথায় ছিলাম? নিশ্চয় তুমিই বলেছ। ধ্রুব বিশাখাকে বলে, ওই রাতে তুমি যে বাড়ি ছিলে তার কি প্রমাণ আছে? বিশাখা বলে, ছিলাম না তারও কি কোনো প্রমাণ তোমার কাছে আছে? তখন ধ্রুব বিশাখার ব্যাগ থেকে একটা লকেট বের করে। এভাবে অনির্বাণ ও সুমিত তাদের হাজবেন্ডরা তাদের ব্যাগ থেকে লকেট বের করে একাধিক প্রশ্ন করে, এটা কে দিয়েছে, কবে দিয়েছে, সেই রাতে নয়তো যে রাতে তারা বাড়ি ছিল না। তখন আমরা সেই রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে তারা তিনজনে আসে তিনজনের সাথে দেখা করতে। এসে একই রকম লকেট গিফট দেয় তাদের স্ত্রীরা, তা তাদের ব্যাগেই রেখে দেয়। অনির্বাণ, সুমিত ও ধ্রুব তাদেরকে সত্যি ভালোবেসে ফেলে। এরপর দেখা যায় কেউ একজন লেটার বক্সে চিঠি রেখে গেছে যে নিজেদের স্ত্রীর ব্যাগ চেক করেন। তাই তারা তাদের স্ত্রীর ব্যাগ চেক করে। এখন কে এই কাজ করলো তা জানা যায়নি। তখন তারা বলে, এই লকেট আমাদের চন্দ্রিমা দিয়েছে, বিশ্বাস না হলে বাকিদেরও জিজ্ঞাসা করো, বাকিদের সবার কাছ থেকে একই রকম লকেট আছে। তখন তারা চমকে যায়। এরপর তারা তিনজন আবার রবিবার দেখা করে। আমাদের সব সত্য বলতে হবে, না হয় পরিস্থিতি সামলাতে পারবো না। তখন দিতি বলে যে আমরা চন্দ্রিমার খেলায় হেরে গেছি। তা সত্যি? আরিত্রিকা বলে, হারে, আমরা আমাদের হাজবেন্ডদের অন্ধের মতো বিশ্বাস করেছি। আমরা তো নিজেদের রুল ভেঙেছি, তাদের তো অন্যের ঘর ভাঙা ছিল না। তখন আর্থিকায় বলে, আমাদের মধ্যে চন্দ্রিমাই স্মার্ট ছিল, সে জানতো আমরা ফেল করব। আজ যদি চন্দ্রিমা থাকতো তখন সে খুবই হাসতো আমাদের দেখে। তখন বিশাখা কল্পনা করে যে যেখানে চন্দ্রিমা তাদের বলে, হাজবেন্ডদের থেকে তোদের দোষ সব থেকেই বেশি। তোরা নিজেদের পাওয়ার প্রমাণ করতে নিজেদের বন্ধু সংসার ভেঙে দিচ্ছিস, ওদিকে কোনো খেয়াল নেই তাদের। তখন দিদি বলে, আমাদের ভুলে ঠিক করার কি কোনো পথ নেই? আর্থিকা বলে, কি করে করব? বিশ্বাস কি আর ভাঙলে জোড়া লাগানো যায়? বিশ্বাস হলো কাচের মতো। বিশাখা বলে, আমাদের নিজের সংসারটাকে বাঁচাতে হবে কোনো রকম।
তখন বিশাখা বলে, যে রাতে চন্দ্রিমা মারা যায় তখন কি তোদের সাথে দেখা করতে এসেছিল? দিতি বলে, কেন তুই বল। বিশাখা বলে, হ্যাঁ, সুমিত্রা এসেছিল। দিতি বলে, আমার সাথে অনির্বাণ দাও। আরেতিকা বলে, তার সাথে ধ্রুব দেখা করে। তখন তারা তিনজনই একই রকম চেইন বের করে তাদেরকে গিফট করেছে। তাদের আরেকটিকা বলে, তারা সব জানে, ইচ্ছা করেই আমাদেরকে নাটক করেছে। তখন পুলিশ অফিসার সুরেশকে বলে যে তারা এখন একে অন্যের হাজবেন্ডের সাথে খেলছে, আর তারাও খেলছে তাদের বউদের সাথে, শুধু হাতে নাতে ধরার অপেক্ষা। তাদেরকে কে বলেছে এসব করতে? তখন সুরেশ বলে যে চন্দ্রিমা বলেছে। সে মারা যাবার দিন সব সত্যি বলে। তারা কেউ বিশ্বাস করছিল না। তখন চন্দ্রিমা তাদের বলে, আমি তোমাদের 3টা চেইন দেব, যা তোমরা তোমাদের গার্লফ্রেন্ডকে দেবে, আর তোমাদের বউদের কাছে পাও কিনা দেখবে। আসলে চন্দ্রিমা জেনে যায় যে তার হাজবেন্ডের সেই গার্লফ্রেন্ড হলো বিশাখা, যার জন্যই এই এত কষ্ট পেয়েছে। এরপর কি হলো তা জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।